বলাকার সমস্ত ভ্রমণ সাথীদের শুভ সকাল। আমি বলাকার তপন। আজ আন্দামান ভ্রমণের পঞ্চম দিন। ভোর রাত থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। আজকে আমাদের গন্তব্য প্রায় 57 নটি মাইল দূরত্বের সমুদ্র যাত্রা, হ্যাভলক দ্বীপ। সকালে ওয়েদারটা খুব ভালোই ছিল, তার কারণ রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো ভাবছিলাম সকালটাও যদি এরকম হয়, বৃষ্টি মেঘলা ওয়েদার, তো না সেটা হয়নি। আকাশ পরিষ্কার হয়ে গেছিল বৃষ্টির জন্য। আমরা বেরোতে পেরেছি। উল্লেখ্য, আন্দামান দ্বীপপুঞ্জে মানুষের বেঁচে থাকার যাবতীয় রসদ আসে জাহাজে করে। তার অন্যতম বন্দর হচ্ছে এই হাড্ডা বন্দর। কলকাতা, ভাইজ্যাক, চেন্নাই থেকে যে যাত্রীবাহী জাহাজে আসে তা এই হাড্ডা বন্দরে ওঠানামার মাধ্যমে। তো যাই হোক, আমাদের হোটেল থেকে বন্দরের দূরত্ব বেশি ছিল না, 15-20 মিনিট। আমরা চলে এলাম সিকিউরিটি চেকের জন্য। এয়ারপোর্টে যেমন সিস্টেম ঠিক তেমনি এখানে সেইভাবেই ভেতরে প্রবেশ করার নিয়ম রয়েছে। অরিজিনাল আধার কার্ড অবশ্যই আনবেন আপনারা, টিকিট আর অরিজিনাল আধার কার্ড। তো সিরিয়াল ওয়াইজ আমরা ভেতরে আধার কার্ড দেখিয়ে ভেতরে এলাম। আমাদের নটিকা দাঁড়িয়ে আছে। আমাদের বোটের টাইম ছিল 7:30। যখন আমরা ইন করছিলাম তখন কম বেশি 7:05-10 হয়ে গেছিল। সবার মধ্যে উৎসাহ উত্তেজনার অনুভূতি। যাই হোক, আমরা ক্রুজে চড়ে বসলাম। যে যার টিকিটের সিট নাম্বার অনুযায়ী সবাই বসছিল। এখানে দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে লাক্সারি আর একটা হচ্ছে রয়্যাল। কম বেশি 1750 টাকার মতো যাওয়ার টিকিট এবং আসাটাও তেমনই ছিল। তো আপ ডাউন মিলে প্রায় 3500 টাকা টিকিটের অ্যামাউন্ট। সবার মধ্যে উৎসাহ উত্তেজনার অনুভূতি একটা। ভেসে চলছি কুল কিনারাহীন সমুদ্র পথে। যে কোনো পর্যটকের কাছে স্মরণীয় একটি অভিজ্ঞতা একটা। এখানে জলের রং কালচে। এই পথেই কলকাতার জাহাজ যাতায়াত করে, তাই বলা হয় কালাপানির দেশ। আবহাওয়া অনুকূল থাকলে এই সমুদ্রপথে দেখা মেলে ডলফিনের দল, দেখা যায় শয়ে শয়ে উড়ুক্কু মাছের ঝাঁক। কালচে জলের বুকে জলযানের সাদা ফেনা পদচিহ্ন এঁকে এগিয়ে চলা। সব ভ্রমণসাথী বেশ সিটে না বসে এদিক আর ওদিক খুব মজা করছিল। এখানে জাহাজে একটা সাউন্ড সিস্টেমও থাকে প্রায়। যদি কেউ মনে করে গান করবেন, একটু নাচানাচি বললেই ওরা ব্যবস্থা করে দেয়। তো যাই হোক, আমরা হ্যাভলক দ্বীপে এসে পৌঁছালাম। কম বেশি প্রায় 2 ঘন্টা লাগলো। খুব ফাস্ট ছিল নটিকা। আজকে জার্নিটা আমার এত ভালো লেগেছে, কোনো রোলিং ছিল না। রোলিং থাকলে যা অবস্থা হয়। আজকে সত্যি সমুদ্র উত্তাল ছিল না। খুব ভালোভাবে কিভাবে চলে এলাম এত কম টাইমে, যাত্রীরা আমাদের বুঝতেই পারল না। ভ্রমণ সাথীরা বললে এত সহজে এত তাড়াতাড়ি কি করে এলাম। যাই হোক, 1-1.5 ঘন্টার মধ্যে আমরা হ্যাভলক দ্বীপে এসে পৌঁছালাম। সবাই লাগেজ নিয়ে আমরা বাইরে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল ওইদিকে আসছিলাম। আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য হোটেল চেকিং যেহেতু 12টায়, তো আমরা 9:30 নাগাদ এসে গেছিলাম। তাই সিদ্ধান্ত নিলাম যে আমরা হোটেলে না গিয়ে আমরা একটু সাইট সিন করে নিই। তাই আমরা কালাপাত্থর বিচের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিলাম। আসলে আন্দামান মানেই জেল, জল, জঙ্গল আর জারোয়া। তারপর প্রকৃতি, ইতিহাস আর বর্তমান রূপ, রস সৌন্দর্যের অনুভূতি, যা হয়তো অল্প কথায় কি ভাষায় বোঝানো সম্ভব নয়। হ্যাভলকে কালাপাত্থর বিচ। সারা বিচ জুড়েই কালাপাথরের ঘনঘটা ছিল। এখনো আছে, একটু জোয়ারের জন্য পাথরগুলো ঠিক দেখা যাচ্ছে না। যুগ যুগ ধরে বঙ্গোপসাগরের অবিরাম নোনা ঢেউয়ের সংঘাতে ক্ষয়ে ক্ষয়ে পাথরগুলো কেমন সব হয়ে পড়েছে, একটু অন্যরকম ছিল। বেশ কিছুক্ষণ ভ্রমণ সাথীরা নিজেদের মতো করে আনন্দ করছিল। আমাদের ছোট পুচকু, আমাদের ভ্রমণে 2টো পুচকু ছিল। বিদেশিনী
বিদেশিনী দুটো ফ্যামিলি দেখলাম যে ওনারা বসেছিলেন, এবং আমাদের ভ্রমণ সাথীরা দেখে তো খুবই মজা পেয়ে কথাও বলে নিল অনেকে। ওদেরও একটা খুদে বাচ্চা ছিল। যাই হোক, আমরা কালাপাত্তার বিচ ঘুরে আমরা হোটেলের এসে আমরা হোটেলের সামনেই, মানে আমাদের যেখানে হোটেল, যে কটেজগুলো ছিল তারই সামনেই সমুদ্র সৈকত। আমি বোঝাতে পারবো না যে সত্যি আমরা যেই কটেজগুলোই ছিলাম কিংবা আমরা থাকবো আজকে রাত্রে, সেই কটেজের বিচ একসাথে, মানে কটেজ থেকে বেরোলেই আপনি বিচে এসে বসতে পারবেন। তো এটা দেখেও আমাদের ভ্রমণ সাথীরা খুবই মানে আনন্দিত যে আর কোনো জায়গায় যাওয়ার দরকারই নেই, আমরা এখানে বসেই টাইম কাটাবো। মনে হচ্ছিল আমাদের কটেজের বাইরেই সমুদ্র খাড়ি এসে ধৌত করেছে সুন্দর সাজানো গোছানো সবুজের ছাওয়ায় কটেজ প্রাঙ্গণগুলি। যে কোনো প্রকৃতিপ্রেমী ভ্রমণ সাথীর কাছে একটি আদর্শ ঠিকানা আমার মনে হয়, এবং প্রত্যেকে সেটাই বলল যে আমরা যে জায়গায় কটেজটা নিয়েছি, হোটেল, সত্যি টাইম কাটানোর মোক্ষম জায়গা। রুমে না থেকে বাইরে বসে থাকলেই হবে। হোটেলটায় কম বেশি প্রায় 40-50টা রুম আছে। সময় কাটানো তো খুবই সুন্দর, আবার যদি তার সাথে রাত্রে বিচের সামনে বসে থাকেন। যাক, দুপুরের আহারাদির জন্য আমরা সবাইকে ডাকলাম, তার কারণ এই হোটেলেই আমাদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। আমাদের 1:30-1:30 দিক করে টাইম দিয়েছিল খাওয়ার জন্য, কারণ আমরা খেয়ে দিয়ে আবার যেহেতু বেরোবো, তো সেই জন্য। তো যাও, খাওয়ার আইটেম অনেক কিছুই করেছিল। জিরে রাইস ছিল, মিক্স রাইস, একটা ডাল ফ্রাই, এটা ওই সেই সাম্বার বলে না, সেরকম টাইপের একটা সবজি করেছিল, বেগুন ভর্তা, ভেন্ডির ঝাল, রায়তা, আর ননভেজে ছিল চিকেন। যাক, ভ্রমণ সাথীদের মেনু দেখে ভালো লেগেছিল এবং আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বৈকালিক ভ্রমণে আবার বেরিয়ে পড়লাম রাধানগর বিচের উদ্দেশ্যে। রাধানগর বিচ কেবল আমরাই নই, সারা বিশ্বের মানুষ ছুটে আসেন এই রাধানগর বিচের সৌন্দর্যের মুগ্ধ হতে। সাদা চওড়া বুকে রূপালী বালুকা বেলায় পাতা জুড়ে ঘন সবুজের সমারোহ। এরপর কাঁচের মতো স্বচ্ছ জলরাশির ছোট্ট ছোট্ট ঢেউ আছড়ে পড়ে বালুকা বেলায়। আমরা এসে পৌঁছালাম এখানে টাইম মোটামুটি সন্ধে পর্যন্ত এখানে বিচে স্নান করা যায় এবং বসা যায়। তাই আমরা এই সময়টাকেই বেছে নিয়েছিলাম, কারণ রোদে
খুব মাথাও যন্ত্রণা ধরে যায় সমুদ্রে স্নান করলে। তো আমরা সবাইকে বলেছিলাম যে বিকেলের দিকে যাব। তো সবাই যা হোক, আমরা রোদটা কমতেই বেরিয়ে এসেছিলাম। এই দ্বীপের যে ইতিহাস তার পাতা উল্টালেই আমরা জানতে পারি। এই দ্বীপের যে ইতিহাস তার পাতা উল্টালে আমরা জানতে পারি। হ্যাভলক দ্বীপের নাম পূর্বে একজন ব্রিটিশ জেনারেল স্যার হেনরি হ্যাভলকের নামে রাখা হয়েছিল, যিনি ভারতের প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। ডিসেম্বর 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানাতে স্বরাজ দ্বীপ নামে এর নামকরণ করেছিলেন। 1943 সালে 30 ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে জিমখানা গ্রাউন্ডে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত বলে ঘোষণা করেছিলেন। 1952 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের কলকাতা থেকে জাহাজে চাপিয়ে এই হ্যাভলক দ্বীপে আশ্রয় দেওয়া হয়েছিল। জঙ্গলে জমিতে হারিয়ে সহায় সম্বলহীন পরিবারগুলিকে প্রায় 30-40 বিঘা করে জমি দেওয়া হয়েছিল। এর থেকেই তার আজ প্রতিষ্ঠিত। সব মিলিয়ে মনে হবে যেন সমুদ্র মাঝের এক টুকরো বাংলা। যাই হোক, আমরা সন্ধ্যাকালীন পর্যন্ত আমরা এই বিচে সময় কাটালাম। প্রত্যেকেরই খুব ভালো লেগেছিল, মনের মতো করে স্নান করেছিল। তারপর আমরা আবার হোটেলের উদ্দেশ্যে, রাত প্রায় সন্ধ্যে, তখন 7টা বেজে গিয়েছিল। আসলে এই স্মৃতিগুলো মনের মধ্যে উঁকিয়ে দেবে বহুদিন, যা হয়তো ভুলতে সময় লাগবে। রাতে সেই এক পরিবারের বন্ধনে ভোজন পর্ব। গরম গরম ভাত, ডাল, সবজি, মাংস, পাঁপড়, স্যালাড সবই ছিল। হ্যাভলকের সমুদ্র সৌন্দর্যের স্বপ্নে রাতের ঘুম ভালোই হয়েছে বলা যায়। এখন সময় ব্রেকফাস্টে আমাদের হোটেলে অনেক রকম আইটেমই দিয়েছিল। পরোটা, লুচি, ব্রেড, ফুডস, জুস, তারপর বাঙালির ঘুগনি, অনেক রকমই ছিল, চা, কফি। এরপর এক রাতের মায়া কাটিয়ে হ্যাভলকের জেটি ঘাটের দিকে এলাম। সেই নটিকাতেই ফেরা আমাদের। নটিকার ফেরার টাইম ছিল 9:30। কিন্তু এইবারে নটিকা আমাদের এই হ্যাভলক থেকে আগে নীল নিয়ে যাবে, নীল থেকে পোর্ট ব্লেয়ার। আসার সময় 1.5 ঘন্টা লেগেছিল, এখন বলছে কম বেশি 2.5 ঘন্টা লাগবে, কারণ নীল হয়ে যাবে। যাই হোক, আমাদের একই টিকিটে দূরদর্শন হয়ে যাবে। সব ভ্রমণ সাথে বললাম আপনাদের নীলটাও আমি দেখাতে পারবো। জাহাজ থেকে নেমেই
আমরা দেখলাম অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম। এখানে টিকিটের মূল্য ছিল 20 টাকা পার পার্সন। এই মিউজিয়ামে এসে ভেতরে যাওয়ার পর মনে হলো যে জারোয়া তারা কি ব্যবহার করত, কিভাবে শিকার করত, এইসব জিনিসগুলো দেখলাম এবং খুব ভালো লাগলো। আদিবাসীদের সম্পর্কে অনেক কিছু জানা যায় এবং সমৃদ্ধ হওয়া যায়। তো যাই হোক, তারপর আমরা ফিরে এসে দুপুরের আহারাদি সারলাম। বাঙালিয়ানা, সেই বাঙালিয়ানা আমাদের মন্টুদার রান্না। ওই দিন আমাদের রান্না হয়েছিল শুক্তো, বড়ি, ডাঁটা, কলা, পেঁপে, আলু, গাজর, খুব সুন্দর। তারপর মাছের কারি হয়েছিল, সামুদ্রিক যে এখানের মাছ, ফুলকপির পোস্ত, আলু মটর দিয়ে। তারপর বিকেলটা নিজের মতো ঘোরাফেরা করে আবার আমরা রাত্রে খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। শুভরাত্রি। আবার পরের দিন আমরা বেরোবো, সেই জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন। গুড নাইট, শুভরাত্রি আবারও।